বাংলাদেশ আফগানিস্তান সিরিজের দ্বিতীয় ওয়ানডে নিয়ে কথা বলতে বার্তাকক্ষ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাঝারুল ইসলাম। মাঝার মাঝার বাংলাদেশ প্রথম ওয়ানডেটা যেভাবে হেরেছে, এর আগে সাউথ আফ্রিকার বিপক্ষে, ভারতের বিপক্ষে যেভাবে হেরেছে, একটা আলোচনা হচ্ছিল যে বাংলাদেশ কি আবার সেই অন্ধকার যুগে ফিরে যাচ্ছে, সেই 2003 সালের মতো। সেখান থেকে আজকের এই যে বাংলাদেশের লড়াই, বাংলাদেশ যে জয়ের পথে, এটা তো অনেকটা ইতিবাচক দিক, কি বলেন? অবশ্যই আপনি দেখেন, যদিও একটা জয় দিয়ে আপনি সব কিছুকে ডিফেন্ড করতে পারবেন, আবার একটা হার দিয়ে সেটা করতে পারবেন। আপনি যদি দেখেন ওডিআইতে বাংলাদেশ বরাবরই ভালো করে থাকে, তারপরে বলবো যে ওডিআই শুরুটা এবার বাজেভাবে হয়েছে এবং যেভাবে হেরেছে, শুধু হারায় নয়, যেভাবে হেরেছে বাংলাদেশ দল, সেটা অবশ্যই প্রশ্ন তৈরি করে বা প্রশ্ন রেখে যায়। আপনি যেটা বলছেন যে 2003 সালের মতো অথবা 13-14 সালে একটা ক্রাইসিস গেছে বাংলাদেশ ক্রিকেটে, সেরকম হবে কিনা সেই সংখ্যা তো অবশ্যই আছে। কারণ বাংলাদেশে যে এক্সপিরিয়েন্স প্লেয়ারগুলো, তারা কিন্তু ধারাবাহিকভাবে রান করতে পারছেন না। সাকিব, তামিম, মাহমুদুল্লাহ, মুশফিক, তারা সেভাবে খেলতেও পারছেন না, ইনজুরি হচ্ছে। সাকিবের একটা ইস্যু আছে, তামিমের একটা ইস্যু আছে, তারা নেই। দলটা একেবারে নতুন, একটা নতুন দল তৈরি করছে। তো সেই দিক থেকে সেই সংখ্যা থেকে যায়, কারণ সংখ্যাটা অন্যভাবে তৈরি হয় বেশি, কারণ বাংলাদেশের প্রসেসটা ভালো নয়, বাংলাদেশের পাইপলাইনটা ভালো না। সেই দিক থেকে সেই বিষয়টা থাকে। আপনি যদি শ্রীলঙ্কাকে দেখেন, আমাদের পার্শ্ববর্তী দেশ, তারা কিন্তু খুব তাড়াতাড়ি একটা ক্রাইসিসের মধ্য থেকে উঠে এসেছে। তারা যে আজকেও একটা ম্যাচ খেলছে, সেখানে ভালো করছে, কিন্তু তারা বড় একটা ক্রাইসিসে পড়েছে যখন জয়াবর্ধনে, যখন আপনার সাঙ্গাকারারা চলে গেছেন, কিন্তু তারা কিন্তু গুছিয়ে উঠেছে, ভালো করছে। কিন্তু বাংলাদেশ দল তত দ্রুত গড়ে উঠতে পারে না, কারণ তাদের পাইপলাইন খারাপ এবং বাংলাদেশ দলের ম্যানেজমেন্টের বা প্রক্রিয়াটা খারাপ। সেই দিক থেকে বলবো অবশ্যই সেই সংখ্যা থেকে যায়। তারপরে ওয়ানডেতে বাংলাদেশ দল আজকে জিতলে অবশ্যই বলতে পারেন যে বাংলাদেশ ওয়ানডেতে যে দল গুছিয়ে উঠতে পারে, সেই সামর্থ্য নিয়ে ঘুরে দাঁড়াতে পারবে, সেটা আমরা বলতেই পারি। মাঝার, শান্তর ব্যাটিং নিয়ে কি বলবেন? শান্ত অধিনায়কত্ব ছাড়তে চাইছেন, শান্ত অফ ফর্মের মধ্যে আছেন, সেখানে এই 76 রানের ইনিংস কি তাকে প্রেরণা যোগাবে না? যদিও সেঞ্চুরি মিসের আক্ষেপও তো নিশ্চয়ই থাকবে। দেখুন, বাংলাদেশের সেরা ব্যাটসম্যান শান্ত, এটা যদি আপনি ওয়ানডের কথা বলেন, তাহলে আমি বলবো যে ওয়ানডেতে গত এক বছরে সেরা ব্যাটসম্যান শান্ত। গত 10 ইনিংসের মধ্যে 2টা 50 আছে, 3টে 50 আছে, একটা 100 আছে, 44, 37, 31 এমন রান করেছেন, 76 রান করলেন। তো সেখানে টেস্ট এবং টি-20 ওয়ার্ল্ড কাপে খারাপ করেছেন, টেস্টে খারাপ করেছেন। সেই দিক থেকে আমরা বলছি যে একেবারে খারাপ সময় গেছে। কিন্তু আপনি ওয়ানডেতে যদি দেখেন, ওয়ানডেতে গত এক বছর সেরা ব্যাটসম্যান শান্ত। আজকে যদিও ইনিংসটা আমি বলবো যে প্রথম 30 রান ভালো করেছেন, পরে 30 রান করতে রান করেছেন, বল খেলেছেন প্রায় 76টা বল খেলেছেন, একটু স্লো করে ফেলেছেন। তারপরেও আজকে হয়তোবা দাবি অনুযায়ী ভালো করেছেন এবং হয়তোবা আর একটু ফাস্ট খেললে ভালো করতেন। আজকের ইনিংসটা নিয়ে সমালোচনা যতটুকু করা, সেটা হচ্ছে যদি আর একটু ফাস্ট খেলতেন, রান হয়তো আরও বেশি হতে পারতো। তারপরে বলবো যে শান্তকে ওডিআই নিয়ে, তার ক্যাপ্টেন্সি নিয়ে প্রশ্ন নেই, টেস্টে এবং টি-20তে তার ব্যাটিং অ্যাপ্রোচ নিয়ে, ব্যাটিং নিয়ে প্রশ্ন আছে এবং সেজন্য তাকে সেখানে ক্যাপ্টেন্সিতে রাখা যায় কিনা, সে নিজে থাকতে চায়নি, সেই সব বিষয় নিয়ে অবশ্যই আলোচনা হবে। তবে তাকে অন্তত টেস্টে এবং ওয়ানডেতে, এই দুই ফর্ম্যাটে অনেকেই চান যে অধিনায়কত্ব করে যাক এবং ম্যানেজমেন্ট থেকেও এই দুই জায়গায় তাকে রাখার জন্য কিন্তু দাবি তোলা হয়েছে বা তার সাথে কথা বলা হয়েছে অলরেডি। মাঝার, জাকের আলীর কথা একটু বিশেষভাবে বলবো। বিসিবি জাকের আলীর দিকে অভিষেকের পর একটু বাড়তি মনোযোগ দিচ্ছে। আপনি খেয়াল করবেন, টি-20-র পর খুব দ্রুততম সময় তার টেস্ট অভিষেক হয়ে গেল, আজ ওয়ানডে অভিষেক হলো। জাকের আলী কিন্তু প্রতিটা অভিষেকেই তার শুরুটা দারুণ হয়েছে। জাকের আলী কি অনেক সম্ভাবনাময় মনে করছেন কিনা আপনি? দেখুন, দুর্দান্ত খেলেছেন ঘরোয়াতে প্রায় 60টার মতো ফার্স্ট ক্লাস ম্যাচ খেলেছেন। এটা হিউজ একটা বিষয়, যারা ক্রিকেট ফলো করেন তারা জানেন। এবং সেটা আমি একটা ইন্টারভিউ করেছিলাম, সেখানে বলেছিলেন যে আমরা যে একটা রান করি ডোমেস্টিকে বা এতদিন খেলছি, আপনারা খবর রাখেন না, আমরা অনেক কষ্ট করে রান করি। তার মানে এই জায়গায় এসেছেন, একেবারে তৈরি হয়ে এসেছেন। আপনি দেখেন, টি-20তে যখন অভিষেক হয়েছিল শ্রীলঙ্কার বিপক্ষে, সিলেটে দুর্দান্ত একটা ইনিংস খেলেছিলেন, 50 করেছিলেন, খুব কম বলে প্রায় 70 উপর রান করেছিলেন। টেস্টে প্রথম ইনিংসটা ভালো হয়নি, দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত করেছেন। এই ইয়াতে মিরপুরের উইকেটে দুর্দান্ত করেছেন, মিরাজের সাথে পার্টনারশিপ করেছিলেন, সেটা মাথায় রাখতে হবে। এবং এই ম্যাচেও খুব ভালোভাবে শুরু করলেন, তাতে কনফিডেন্সটা অবশ্যই দেবে। দেখুন, মাত্র শুরু করলেন ক্যারিয়ার, সাকিব, মুশফিক, মাশরাফিরাও তৈরি হয়েছেন, অনেক দিন সময় লেগেছে। এখন যারা আছেন, মিরাজ, লিটন, শান্ত, তাদের অনেক সময় লেগেছে। আপনি এখনই কথা বলছেন শান্তকে নিয়ে, এখনই কথা বলছেন লিটনকে নিয়ে, তাদেরকে বাদ দিতে হবে, তাদের ফর্ম নেই। তাহলে এই যে জাকের বা এই যে জাকির আছেন, তারা তো মাত্র শুরু করলেন, তার জুনিয়র তামিম মাত্র শুরু করে। হ্যাঁ,
তাদেরকেও পারফর্ম করতে হবে, কিন্তু তাদেরকে সময় দিতে হবে। হয়তো বা কেউ খুব দ্রুত মানিয়ে নেবেন, কেউ তো একটু সময় লাগবে। আফিফের কথা বলতে পারেন, হৃদয়ের কথা বলতে পারেন, সময় লাগবে। হয়তো বা অনেকেই ঝরে পড়বেন, কিন্তু এখান থেকে 3 থেকে 4 জন তো বেস্ট ব্যাটসম্যান অথবা বোলার চলে আসতে পারেন, সেই বিষয়টা মাথায় রাখতে হবে। এবং জাকের যে এখনই প্রুভেন হয়ে গেছেন, এখন ভালো করবেন বা নেক্সট ভালো করবেন এটা বলার সময় আসেনি, তবে শুরুটা খুব ভালো হয়েছে অন্যদের তুলনায়। মাঝার, আমরা জানতে পেরেছি বাংলাদেশ এরই মধ্যে জিতে গেছে, সিরিজে সমতায় ফিরেছে। বাংলাদেশের এই জয় নিয়ে কি বলবেন? অবশ্যই অবশ্যই দুর্দান্ত একটা জয়। বাংলাদেশ দল প্রথম ম্যাচ যেভাবে হেরেছে, একটু আগেই বললাম, সেটা কোনোভাবেই আশা করা যায় না। 120 রানে ছিল 2 উইকেট, সেখান থেকে 143 রানে অল আউট হয়েছে। আজকে আবার বাংলাদেশ দল আগে ব্যাট করেছে, ব্যাটসম্যানটা মোটামুটি ভালো একটা পুঁজি দিয়েছেন, বোলাররা দুর্দান্ত করেছেন। বিশেষ করে মাথায় রাখবেন যে জাকের আলী অনেক এবং নাসুম, যে দুইজন বাইরে ছিল দলের, যে দুইজন ভিসা পায়নি, খেলতে পারেনি ফার্স্ট ওডিআই, বিসিবির একটা ছোট্ট একটা মিসকমিউনিকেশনের কারণে খেলতে পারেনি ফার্স্ট ওডিআইটা, সেখান থেকে দ্বিতীয় ওডিআই খেলতে গিয়েই কিন্তু তারা দুজনেই জয়ের নায়ক হয়েছেন। আপনি দেখেন, আমি আপনার সাথে কথা শুরু করার আগে দেখেছি 2টা উইকেট নিয়েছেন নাসুম, ইকোনমি 3.5 একটু বেশি ছিল, মিরাজও 2টা উইকেট নিয়েছেন। ওই দিক থেকে ব্যাটিংয়ে দুজনের পার্টনারশিপ করেছেন 46 রানের 41 বলে, বলা যায় যে এই ম্যাচ জয়ের একটা পার্টনারশিপ করেছেন। দুজনেই এই ম্যাচে জয়ের নায়ক বললে ভুল হবে না। এবং বাংলাদেশ দল কামব্যাক করেছে, এখান থেকে কিন্তু বাংলাদেশ দল সিরিজ জিততে পারে বা জয়ের জন্য একটু বুস্ট আপ হয়ে গেল, এগিয়ে গেল। যদি লাস্ট ম্যাচে বাংলাদেশ দল টস জিতে আগে ব্যাট করে, কনফিডেন্সলি ব্যাট করে, তাহলে কিন্তু বাংলাদেশ দল সিরিজটা জিতে যাবে আমার মনে হয়। অবশ্যই মাঝার, আমরা আশা করি বাংলাদেশ এই সিরিজটাও জিতবে, এই জয়ের মোমেন্টাম ধরে রাখবে। আপনাকে ধন্যবাদ বার্তা কক্ষ থেকে যোগ দেওয়ার জন্য। জানিয়ে দিচ্ছি পরবর্তী খবর। টানা সূচিতে ব্যস্ত সময় পার করছে টাইগার ক্রিকেট। আফগানিস্তানের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ শেষ হতে উইন্ডিজ সফরে রওনা দিতে হবে। সেখানে পূর্ণাঙ্গ সিরিজের টেস্ট, ওয়ানডে আর টি20 মিলিয়ে মোট 8 ম্যাচ খেলবে বাংলাদেশ। মুশফিক লিটনের ইনজুরি আর দলের বাজে ফর্ম দুশ্চিন্তার কারণ। পাকিস্তানে অবিস্মরণীয় টেস্ট সিরিজ জয়ে কোথায় টাইগার ক্রিকেটে থাকবে সুসময়, তা না, উল্টো দেশের ক্রিকেটের আকাশ এখন কালো মেঘে ঢাকা। ভারত সিরিজ দিয়ে টানা ব্যর্থতার শুরু। ঘরের মাঠে প্রোটিয়াদের বিপক্ষে ভেঙে পড়া, পরপর 2টো টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশের ধাক্কায় এলোমেলো টাইগাররা। এরপর আফগানদের কাছে প্রথম ওয়ানডেতে নাটকীয় হার। টানা খেলার মধ্যে থেকেও পারফরমেন্সে উন্নতি নেই। এরই মাঝে 11 নভেম্বর আফগান সিরিজ শেষ হতেই উইন্ডিজে প্রায় 1.5 মাসের লম্বা সফর। পূর্ণাঙ্গ সিরিজে একটি 4 দিনের প্রস্তুতি ম্যাচ, 2 টেস্ট ও সমান 3টি করে সাদা বলের ম্যাচ খেলবে টাইগাররা। আফগান সিরিজ চলাকালীন উইন্ডিজ টেস্টের দল ঘোষণা করবে বিসিবি। সেখানকার বৈরী কন্ডিশন, উইকেট বিবেচনায় আনবে নির্বাচক প্যানেল। আঙ্গুলের চোটে মুশফিককে পাওয়া নিয়ে শঙ্কা থাকছে। আবার লিটন ছিলেন না আফগান সিরিজে, প্লেয়ারদের অফর্মও ভাবাচ্ছে বেশ। এদিকে সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের জন্য নতুন চ্যালেঞ্জ। উইন্ডিজ কন্ডিশন চেনা ফিল সিমন্সের, তবে মাত্র দায়িত্ব নেয়াই ক্যারিবিয়া মিশন বড় পরীক্ষা হবে দুজনের জন্যই। দুঃসময়ে সাকিব, তামিম, মুশফিকদের মতো তারকারা ছুটে গেছেন সালাউদ্দিনের কাছে। এবার মূল দায়িত্বে কতটা সফল হন দেশসেরা এই কোচ, সেটাই দেখার অপেক্ষা। শারজায় ওয়ানডে সিরিজ শেষে সরাসরি উইন্ডিজে যাবে টেস্ট দলের সদস্যরা। দেশ থেকে দলের সাথে যোগ দিবেন মুমিনুল, জয়, সাদমানরা। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বাফুফের নবনির্বাচিত কমিটির প্রথম সভায় সাফজয় নারী দলকে 1.5 কোটি টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছে। 11 স্ট্যান্ডিং ও 12 অ্যাডহক কমিটি গঠন হয়েছে সভায়। সিনিয়র সহ সভাপতি ইমরুল হাসানকে লিগ কমিটির দায়িত্বেই রাখা হয়েছে। ফাইন্যান্স ও ন্যাশনাল কমিটির দায়িত্ব নিয়েছেন সভাপতি তাবিথ আউয়াল নিজে। নির্বাচনের 2 সপ্তাহ পর বাফুফের নতুন নির্বাহী কমিটির প্রথম সভা। বিগত কমিটির রীতি ভেঙে সভা শুরু হয় সকালে। দুপুর, বিকাল অথবা সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে হয়নি আগের মতো। মাত্র 3 ঘন্টায় 28 এজেন্ডার আলোচনা শেষ। 20 সদস্যের মধ্যে উপস্থিত ছিলেন 17 জন। সভায় 11 স্ট্যান্ডিং কমিটি গঠন করা হয়েছে। ফাইন্যান্স কমিটি ও ন্যাশনাল টিমস কমিটির দায়িত্ব নিজের কাছে রেখেছেন সভাপতি তাবিথ আওয়াল। সিনিয়র সহসভাপতি ইমরুল হাসানি আছেন পেশাদার লীগ কমিটির চেয়ারম্যান। ডেভেলপমেন্ট কমিটিতে দায়িত্বপ্রাপ্ত হওয়াতে আমি নিজে পার্সোনালি আমি হ্যাপি, বিকজ আমার মনে হচ্ছে যে এখানে আমার যে অতীতের অভিজ্ঞতা, একাডেমিক চালানো বা এজ গ্রুপ ওয়াইজ কম্পিটিশানগুলোতে আমরা পার্টিসিপেট করতাম আমাদের বাচ্চাদের মাধ্যমে, আমাদের স্টুডেন্টদের মাধ্যমে,
তো এই অভিজ্ঞতাগুলো হয়তো আমার কিছুটা কাজে লাগবে। 12টি অ্যাডহক কমিটির মধ্যে নির্বাহী কমিটির বাইরে থেকে ডিএফএ, মনিটরিং কমিটি ও গঠনতন্ত্র সংশোধন কমিটির চেয়ারম্যান করা হয়েছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন শুধুমাত্র ফাইন্যান্স কমিটির মেয়াদ 4 বছর, বাকিগুলোর মেয়াদ 1 বছর। যে কমিটিগুলা করা হয়েছে সেই কমিটিগুলা তারা যদি তাদের কার্যক্রমে সন্তুষ্ট থাকে, সেই সন্তুষ্টির উপর ভিত্তি করে এটা আবার রিনিউ করা হবে। কাজী সালাউদ্দিনের বিগত কমিটির দেনা প্রায় 15 কোটি টাকা। এর মাঝেও সাবজয়ী নারী দলকে 1.5 কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছে নতুন কমিটি। এই 1.5 কোটি টাকাটা আমরা যখনই আমাদের যত তাড়াতাড়ি সম্ভব আমাদের হাতে চলে আসলে তাদেরকে একটা সম্বর্ধনা দিয়ে, সম্বর্ধনার মাধ্যমে আপনাদেরকে নিয়েই সম্মিলিতভাবে তাদের হাতে আমরা হস্তান্তর করব। নির্বাহী কমিটির 15তম সদস্য পদে ভোট সমান হওয়ায় 30 নভেম্বর পুনরায় নির্বাচন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সভায়। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল আজকের যত খেলায় আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।